এই নিয়ে 150টার মতো আমি ব্লাড কালেক্ট করেছি। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাকে এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। জানিস রে কালকে দাদার সাথে কি হয়েছিল? তুই না বললে আমি কি করে জানবো? আরে শোন কি হয়েছে। তখন স্ট্রেচারে করে একটা বডি নিয়ে যাওয়া হচ্ছিল। হাওয়ার কারণে বডি থেকে মুখের কাপড়টা উড়ে যায় এবং জিমিন চোখ মুখ খিচে বন্ধ করে দেয়। কারণ লাশটার শরীরটা পুরো সাদা হয়ে গেছে আর গায়ে বিভিন্ন কাটার দাগ, যা দেখে জিমিনের লোম খাড়া হয়ে গেছিল। এই আর বলিস না, আমি আর শুনতে পাচ্ছি না। আরে পুরো কথাটা শোন আগে, না হলে তুই কিচ্ছু বুঝতে পারবি না। ও মাই গড, এটা কেমন ধরনের মার্ডার? এমন বিভৎসভাবে কেউ কাউকে কখনো মারতে পারে? না না, এখন আমি যাব না লাশ দিতে, আগে নিজেকে সামলে তারপর। এরপর লাশটাকে নিয়ে স্ট্রেচারে করে জাঙ্কুকে কেবিনের সামনে নিয়ে যাওয়া হলো। আর তখনই সেখানে জাঙ্কুকের সাথে সুরা উপস্থিত ছিল। তখনই ওই বডিটাকে দেখে সুগা বলে উঠলো, ইস, এইভাবে কেউ কখনো কাউকে মারতে পারে? গায়ে এক ফোঁটা রক্ত নেই, জ্ঞান আছে কি? এটা বলার সাথে সাথে সুগা ওই ছেলেটি পালস চেক করতে লাগলো। না জাঙ্কুক, এখনো জ্ঞান আছে, আপাতত ট্রিটমেন্ট শুরু কর। সাথে সাথে জাঙ্কুক ছেলেটাকে নিয়ে ওটিতে চলে যায়। পাচ্ছিস রে, তোর শুনেই হয়ে যাচ্ছে। আর তুই ভাব, আমি নিজের চোখে দেখেছি। তে নিজের ঘরে বসে আছে, তখনই তেকে জিমিন কল করে। হ্যালো, বল। কাল তো আর পড়ত নেই, তো তুই আমার বাড়িতে আসিস বিকেলের দিকে? কাল বিকেলে? এই ভাবছিস কি শাকচুনি, তুই কাল আসবি? আচ্ছা যাব। এই চাপা, কই তুই? আরে এই চাপাটাও যে কোথায় গেল না, কাউকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না। জিন দরজাটা খুলে দেখলো তে। আরে তে মামুনি তুই? হ্যাঁ আন্টি, জিমিন কি আছে? ও আমাকে ডেকেছিল। এই বলে জিন তেকে নিয়ে ভিতরে চলে যায়। আসলে ও আমাকে বলেছিল তুই আসবি, কিন্তু এত তাড়াতাড়ি আসবি, আর একটু কিছু স্ন্যাক কিনতে গেছে সামনে। তুই বস, জিমিন এক্ষুনি চলে আসবে। আমি টিভি চালিয়ে দিচ্ছি, তুই টিভি দেখ, আমি একটু রান্নাঘরের দিকে যাচ্ছি। ঠিক আছে। জাঙ্কুক ভিতরে ঢুকে তার ব্যাগটা ছুঁড়ে মারলো সোফাতে। সে দেখলো না ওটা জিমিন কিনা, আর লাগলো ব্যাগটা তে মাথায়। আরে মাথায় কে মারলো রে? এই বলে তে পিছন ফিরে দেখলো জাঙ্কুক। তারপর সে সোজা হয়ে বসে পড়লো, কারণ তে জাঙ্কুককে ভয় পায়। জাঙ্কুক একটু গম্ভীর স্বভাবের আর টু দা পয়েন্ট কথা বলে। মা আমাকে খেতে দাও তাড়াতাড়ি। রান্নাঘর থেকে জিন চিৎকার করে বলল, তুই আগে ফ্রেশ হয়ে আয়, তারপর আমি ভাত বাড়ছি। আচ্ছা ঠিক আছে। আর ওখানে দাঁড়িয়ে খুব র্যান্ডমলি ওখানে দাঁড়িয়ে নিচে ড্রেস চেঞ্জ করতে লাগে। আর তখনই জিমি নাচতে নাচতে রুমের ভিতরে ঢুকে বলে, মা তে কি এসেছে? খুব সোফার দিকে তাকায়, তে জিমিনের দিকে তাকায়, আর জিমি দুইজনের দিকে তাকায়। এই ছাগলের বাচ্চা ছাগল, তুই এখানে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ কেন করছিস? তখনই জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে তারপর একটু নিজেকে স্বাভাবিক করে জাঙ্কুক জিনকে বলে, মা আমি উপরে যাচ্ছি। এই খাবি না? খাবার বাড়লাম তো। কি রে, কি হলো? জাঙ্কুক এইভাবে উপরে চলে গেল কেন রে? আমার ছেলের কি মাথায় তারগুলো পুরো ছিঁড়ে গেছে? এখানে ডাইনিং রুমে দাঁড়িয়ে ও ড্রেস চেঞ্জ করছিল কেন? আমি তো যাই না কিছু, আমি তো রান্নাঘরে ছিলাম। তুমি রান্নাঘরে বসে থাকো, বাইরে কি হচ্ছে তোমাকে দেখতে হবে না। তে উপরে আয়। তে জিমি উপরে ঘরে চলে গেল। যা বাবা, ছেলে মেয়ে দুটোর আবার কি হলো? এই জাঙ্কুক নিচে আয়, খাবার বেড়েছি। 5 মিনিট পর জাঙ্কুক নিচে আসলো। 20 মিনিট পর যখন জাঙ্কুক খাওয়া দাওয়া সেরে উপরে যাচ্ছিল, তখন জিমির ঘর থেকে একটা কথা শুনতে পায়, আর ঠিক ওখানেই দাঁড়িয়ে যায়। জিমিন, তুই যদি আমাকে বাড়িতে না ডাকতিস তাহলে আমি তোকে আমার বাড়িতে ডাকতাম। হ্যাঁ বল, কি বলবি? জানিস ইউনো আমাকে
ইউনো তোকে প্রপোজ করেছে? হুম। ওয়াও, তুইও শেষ পর্যন্ত রিলেশনশিপে গেলি? নাকি যে সুগা দাদার সাথে 5 বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছি? ভাই, দাদা কিন্তু বাড়িতেই আছে। ঠিক আছে, আমি আসতে বলছি তোকে, আমার কিছু টিপস দিতে হবে। ঠিক তখনই জাংকুক জিমিনের ঘরের ভিতরে ঢুকে জিমিনকে উদ্দেশ্য করে বলে, একটু পর আমার ঘরে আসিস। দাদা তুই? ঠিক আছে, তুই যা, আমি পরে যাচ্ছি। এরপর জাংকুক নিজের রুমে চলে যায়। আধা ঘন্টা পর তে নিজের বাড়িতে চলে গেল। তারপর জিমিন জাংকুকের ঘরে গেল। দাদা আসবো? হ্যাঁ আয়। জাংকুক বেডে আধশোয়া হয়ে বসে ল্যাপটপে কাজ করছে। বল কি বলবি? আচ্ছা, তোর সাথে সুগার কি সম্পর্ক? জিমিন চুপ। এই এসির মধ্যে ঘামছিস কেন? আসলে এত না তুতলিয়ে সোজা সাপটা বল, না হলে খারাপ হয়ে যাবে। আর তুই তো আমাকে চিনিস। সুগা আমার বয়ফ্রেন্ড। কতদিনের সম্পর্ক? তারা 5 বছরের। হোয়াট? তোরা আমার পিঠ পিছনে এতদিন ধরে প্রেম করছিস, এদিকে আমাকে বলার প্রয়োজন বোধ করিসনি? আসলে দাদা। ঠিক আছে, আমি তোকে কিছু বলছি না, তুই তোর ফোনটা দে, আর একটু পর গিয়ে তোর ফোনটা আমি তোকে দিয়ে আসবো। এখন তুই যা। জিমিন জাংকুকের রুম থেকে চলে যেতে জাংকুক সুগাকে কল করলো জিমিনের ফোন দিয়ে। কি বেবি, তোমার সাথে একটু আগেই তো কথা বলছিলাম, তুমি আমাকে এত মিস করো? আলা, তুই আমার বোনের সাথে প্রেম করছিস এত বছর ধরে, তারপরও আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলি না? কে কে আপনি? কান্ডু, আমি জাংকুক। ও জাংকুক, হ্যাঁ বল। হ্যাঁ আমি জাংকুক, তুই একটু বিজের কাছে আয় তো। আজ আমি এই ইঁদুরটার উপর আমার আবিষ্কারটা প্রয়োগ করব, দেখি কি হয়। এরপর ওই ইঁদুরটার উপর একটা ইনজেকশন পুশ করা হলো। সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ইঁদুরটি ছটফট করতে করতে ওখানেই মারা গেল। রবিশ, আবার আমি ফেল হলাম। কেন বারবার আমি ফেল হচ্ছি? আই ডোন্ট লাইক দিস ফেলিয়ার, বাট বারবার এটাই হচ্ছে। এই বলে লোকটা ল্যাবরেটরিতে যত জিনিস ছিল সব জিনিসকে ভাঙচুর করতে শুরু করলো। এর কিছুক্ষণ পর লোকটা একটু শান্ত হলো। মিশনে সাকসেসফুল করার জন্য আমাকে ওই গোল্ডেন ব্লাড এর খোঁজ করতে হবে। কার শরীরে এই গোল্ডেন ব্লাড আছে আমাকে খোঁজ করতে হবে। এটার আমার প্রয়োজন, এটার আমার প্রয়োজন। এরপর লোকটি পাগলের মতন করতে লাগলো। 1 সপ্তাহ হয়ে গেল তে কোর্ট থেকে ছুটি নিয়েছে। কি কারণে ছুটিটা নিয়েছে সেটা কেউ জানে না। তো এমনই একদিন জিমিন তেকে কল করে। হ্যালো তে। হ্যাঁ বল জিমিন। এখন তোর শরীর কেমন আছে? এখনো ভালো না তে, ভাবছি আজ একটু ডক্টর দেখাতে যাব। তুই কি একা যাচ্ছিস? হ্যাঁ একাই যাব, কারণ মারও তো শরীর খারাপ, তাই একাই যাব। আচ্ছা, এই অসুস্থ শরীর নিয়ে তোকে একা যেতে হবে না, তুই একটু দাঁড়া, আমি আসছি। তুই এসে কি করবি? তোর সঙ্গে যাব? না 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 থাক, আসতে হবে না, আমি একাই পারবো। এই বেশি বকবক করিস না তো, চুপচাপ থাক, আমি যাচ্ছি। এরপর তে আর জিমিন মিলে ডক্টরের কাছে যায়, যেটা ছিল জাংকুকের হসপিটাল। জাংকুকের হসপিটালের ভিতরে গিয়ে তারা পাক বোগাম ডক্টরের কেবিনে যায় এবং কেবিনে গিয়ে পাক বোগাম থেকে চেক আপ করে এবং ব্লাড টেস্ট করার পর রিপোর্ট দেখে হতভম্ব হয়ে তাকিয়ে বলতে শুরু করে। কিছু বলতে লাগে তখনই কেবিনের দরজার সামনে দিয়ে সায়েন্টিস্ট কাই যাচ্ছিল। এটা শুনে এক মুহূর্তের জন্য তিনি থমকে যায় আর দরজার কাছে দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলো। ও মাই গড, আপনার তো গোল্ডেন ব্লাড, যেটা পৃথিবীর খুব কম সংখ্যক মানুষের শরীরে পাওয়া যায়। সত্যি আশ্চর্য, আপনার শরীরে গোল্ডেন ব্লাড আছে। আপনি জানেন এই ব্লাডের 1 ফোঁটা রক্তের দাম কত? ডোনেট করলে কি কি করতে পারেন, কত টাকা? তে নিজের খেয়াল রাখবেন আর অনেক সাবধানে থাকবেন। তে আর জিমিন ডক্টর পাক বোগামের কেবিন থেকে বার হয়। কাই যেই দেখে তারা বেরিয়ে আসছে তখনই কাই দরজার কাছ থেকে সরে যায়। তে জিমিন বেরিয়ে চলে যেতেই মুখে একটা বাঁকা হাসি নিয়ে তিনি তাদের পিছনে ধাওয়া করতে থাকে।
কিছুটা যেতেই জিমিন তে সুগার সাথে ধাক্কা খায়। আরে তে জিমিন, তোমরা এখানে? তখন জিমিন সমস্ত ঘটনা সুগাকে খুলে বলে। তখন সুগা বলে জিমিনকে, আচ্ছা, সাবধানে যাও। হুম। বাই, সাবধানে যেও কিন্তু। পর তে আর জিমিন কিছুটা দূর চলে যায় আর সুগা জাংকুকের কাছে যায়। এখন লাঞ্চ টাইম চলছিল, তাই সুগা ক্যান্টিনে গিয়ে দেখে জাংকুক খাবার খাচ্ছে। জানিস জাংকুক, জিমিনের সাথে দেখা হলো। কোর্টা ওই তো পাক বোগামের কেবিনের থেকে কিছুটা এগিয়ে। আচ্ছা, ও ওখানে কি করতে এসেছে? আসলে তখন সুগা সবটা জাংকুককে খুলে বলে। এটা শোনার পর জাংকুক এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে ছুটতে লাগে এবং ছুটতে ছুটতে হঠাৎ করে জাংকুকের সাথে মিস্টার কায়ের ধাক্কা লাগে। ধাক্কা লাগার ফলে জাংকুক দ্রুত থাকার কারণে জাস্ট একটা সরি বলে সেখান থেকে চলে যায়। জাংকুক লিফটের কাছে আসতেই দেখে যে তেজিমিন লিফটে উঠছে এবং জাংকুক কোনো কথা না বলে লিফটের ভিতরে ঢুকে পড়ে। আর অপর দিকে কাই সেটা দেখে সেখান থেকে সরে যায়। দাদা তুই হ্যাঁ আমি। তুই এখানে? কেন আসতে পারি না নাকি? আমাকে সুগা সবটা বলেছে। আর তোর এত পাকামি কিসের? পাকামি করে তোদের একা আসতে কে বলেছে? আমাকে বলতে পারতিস, আমি তো গাড়িটা পাঠিয়ে দিতাম। আসলে দাদা চুপ, একদম চুপ। তুই সবসময় আমাকে বকাচ্ছিস। আচ্ছা কুল কুল মা, চুপ কর। আমি তোকে আর বকছি না, কান্না করা থামা। আর আমি তোদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপরে আসবো। জাংকুক তে আর জিমিনকে সাথে নিয়ে গাড়িতে তুলে দিয়ে তারপরে আবার হস্টেলের ভিতরে চলে আসে।